পিট হেগসেট কিন্তু এই নেতাদের বলেছিল যে তোমরা ভীত এবং তোমরা র্যাট, মানে ইঁদুরের মতো তোমরা গর্তে থাকো। ইরান কিন্তু আমি দুটো ইরানকে দেখি, একটা ইরান হচ্ছে মাটির নিচে আর একটা ইরান হচ্ছে মাটির উপরে। বিদ্যমান সরকারের প্রতি ইরানের জনগণের সমর্থন এটা কেউ আশা করেনি, এটা একটা বিস্ময়কর ব্যাপার। কোরিয়াও কিন্তু অনুভব করছে এবং তাইওয়ানও অনুভব করছে যে আমেরিকার উপরে নির্ভর করা আজকে সম্পূর্ণভাবে নির্ভর করা সম্ভব না। ইরান যে গালফ স্টেটগুলোকে আক্রমণ করবে, আমেরিকার ঘাঁটিগুলোকে, এটা আমেরিকা আশা করেনি। চর্চা ডিকোডে স্বাগত। ইরান নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন অধ্যাপক বদরুল আলম খান। সিডনি থেকে তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা শুনব তার কাছে এই যুদ্ধের সর্বশেষ বিশ্লেষণ। অধ্যাপক খান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার দর্শক এবং শ্রোতাদের আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। এই যুদ্ধের তো আজ 16তম দিন, মানে এতদিন গড়াবে এটা বোধহয় ট্রাম্প সাহেব নিজেও ভাবেননি। তো যুদ্ধের সর্বশেষ পরিস্থিতিটা কেমন দেখছেন, কি দেখছেন? হ্যাঁ, যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি মানে জটিল এই অর্থে যে এখনো পর্যন্ত সুস্পষ্টভাবে কিছু ওইভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বিপদে আছেন এটা মানে নিঃসন্দেহে বলা যায়। তিনি ইতিমধ্যে খার্গ দ্বীপ আক্রমণ করেছেন এবং খার্গ দ্বীপটা হচ্ছে কিন্তু ওই হরমুজ প্রণালীর পাশেই আরো একটু উত্তরের দিকে ইরানের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, কারণ সেখান থেকে ইরান 90% তার তেল বিদেশে রপ্তানি করে এবং তার একটা যে অবকাঠামো সে সেখানে গড়ে তুলেছে সেটা কিন্তু অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং সেখানে আক্রমণ করেছে। আক্রমণ করে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে হ্যাঁ, ওটা আমরা প্রায় ধ্বংস করে ফেলেছি এবং ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানে ডোনাল্ড ট্রাম্পের তো মিথ্যার কোনো শেষ নেই। এবং কিন্তু স্যাটেলাইট ইমেজে যেটা আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে 3টা জায়গায় বমিং করেছে। একটা হচ্ছে রানওয়ে, প্লেন নামার এবং ওঠার, সম্ভবত হেলিকপ্টারও হতে পারে, আর বাকি দুটো হচ্ছে একটা হেলিকপ্টার ঘাঁটি আর একটা হচ্ছে আর একটা উপস্থাপনা। তো এই আক্রমণ করে একটা জিনিস মনে হতে পারে যে হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প এই আক্রমণ করে বলবে যে হ্যাঁ, আমি আমাদের টোটাল ভিক্টরিও আমরা অর্জন করেছি এবং আমরা এখন ওই যুদ্ধ থেকে আমরা সরে আসব, এরকম একটা ধারণা আমি পেয়েছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে না সেটা সঠিক। দ্বিতীয় হচ্ছে গ্রাউন্ড ফোর্স নামানোর আলাপ আলোচনা চলছে এবং এই গ্রাউন্ড ফোর্স নামানোর জন্য ইতিমধ্যেই বলি আমেরিকা থেকে 2500 সেনাবাহিনীর সদস্যকে পাঠানো হয়েছে এবং তারা জাপান হয়ে সেখান থেকে আসবে এই মধ্যপ্রাচ্যে, এবং তারপরে তারা কি তাদের উদ্দেশ্য সেটা আমরা জানি না, কিন্তু সম্ভবত মনে হচ্ছে যে যেহেতু হরমুজ প্রণালীকে আরো আবার পুনরায় জাহাজ চালু করার জন্য, চলাচলের জন্য ব্যবস্থা করে দেওয়া, সেই কারণে সেই উদ্দেশ্যটাই যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এই খার্গ দ্বীপকে তারা আক্রমণ করবে, সেখানে তারা হয়তো ঘাঁটি করার চেষ্টা করবে এবং সেখানে থাকার ব্যবস্থা করবে এবং সেইভাবেই গ্রাউন্ড ফোর্স আরো হয়তো পরবর্তীতে প্রসারিত হয়ে তাদের যে উদ্দেশ্য সেটা ইরানের ভূখণ্ড আক্রমণ করারও পরিকল্পনা করতে পারে। সুতরাং এটা একটা আরেকটা ডেভেলপমেন্ট। কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার, যদি এই খার্গ দ্বীপ থেকে তারা আরো যদি ইরানের অভ্যন্তরে যদি সেনাবাহিনী পাঠায় তাহলে সেটা অত্যন্ত মারাত্মক হবে আমেরিকার জন্য। এই কারণে যে এটা ইরান হচ্ছে কিন্তু সিরিয়া না অথবা ইরাক না, যে ধরনের আক্রমণ এই সিরিয়া এবং ইরাকে আমেরিকা চালিয়েছিল সেই ধরনের আক্রমণ ইরানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যে বাহিনীর প্রয়োজন আমেরিকার, সে বাহিনীর প্রস্তুতি বা তাদেরকে প্রস্তুত করে এই মধ্যপ্রাচ্যে পাঠানো, সেটাও এখনো তারা ভেবেছিল কারণ জানি না, কিন্তু সমস্ত ব্যাপারটা মনে হচ্ছে যে দিন আনা দিন খাওয়ার মতো, আজকে কি হবে, কালকে কি হবে, পরশু।
আমেরিকার যে একটা স্ট্র্যাটেজি থাকবে, যে এই স্ট্র্যাটেজির উপরে ভিত্তি করে আমি এই যুদ্ধটা পরিচালনা করব এবং প্রথম থেকে শেষ পর্যন্ত, শেষ কি বা মাঝামাঝি জায়গায় আমি কি করব, শেষ কি করব, এগুলো সম্পর্কে তারা আগে প্ল্যান করেছে কিনা আমার মনে হয় না। কিন্তু একটা বিষয় যে আব্বাস আরাগচি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী, তাকে যখন সিবিএস যখন তাকে ইন্টারভিউ করে, তখন সিবিএস এর অ্যাঙ্কর তাকে জিজ্ঞেস করে যে আপনারা কি ভীত যদি আমেরিকা ইরানে সেনাবাহিনী পাঠায়, মার্কিন সেনাবাহিনী? তো আব্বাস আরাগচি বলেছিল যে আমরা অপেক্ষা করছি তার জন্য। সুতরাং তাদের এই প্রস্তুতিটা আছে, এবং এটা যে একটা রক্তাক্ত একটা পরিণতি দিয়ে আমেরিকার এই অভিযান শেষ হবে সে বিষয়ে আমি একেবারে সন্দেহ। ইরান আরো বলছে যে আমরা এই হরমুজ প্রণালী আমরা খুলে দিব তাদের জন্যে যারা যারা এই যে তেল কেনার যে লেনদেনের ভেতরে বা তেল কেনা বা বেচা, এই প্রক্রিয়াটা ডলারে করবে না, এই প্রক্রিয়াটা করতে হবে চীনা মুদ্রা ইউয়ানে। তো এটা একটা বড় কিন্তু একটা কথা ইরান বলছে, যে তার মানে হচ্ছে যে ইরান চায় এই পেট্রো ডলারের প্রভাবটা বা পেট্রো ডলারের যে সাংঘাতিক রকমের প্রভাব এই বাণিজ্যের ক্ষেত্রে, বিশেষ করে তেলের ক্ষেত্রে, এই পেট্রো ডলারকে সংকুচিত করা এবং তাকে নিয়ন্ত্রণে আনা, এবং তার বদলে একটা অল্টারনেটিভ, একটা বিকল্প একটা মুদ্রার ব্যবস্থা করে হোল গ্লোবাল সিস্টেমটিকে একটা বড় পরিবর্তন আনা, এটাই হচ্ছে ইরানের উদ্দেশ্য। দ্বিতীয় যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে KC-135 এই বিমানটা মধ্য আকাশে তারা যুদ্ধ বিমানগুলোকে তেল সরবরাহ করে, ওখানেই তেল ট্রান্সফার হয়, কারণ দূরপাল্লার যে সমস্ত অভিযান তারা চালায় সেই অভিযানগুলো চালাতে হলে তেলের প্রয়োজন হয়, এবং তেল সেটা মানে কোনো বিমানবন্দরে না নেমে উপরে ওই মধ্য আকাশে তারা ট্রান্সফার করতে পারে। এইরকম এই ধরনের 5টা KC-135 বিমান রিয়াদের একটা ঘাঁটিতে, সৌদি আরবের একটা ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেগুলোকে ধ্বংস করেছে। আর এর আগে তো আমরা দেখেছি দুটো KC-135 বিমান তারাও ইরাকের মাটিতে তাদেরকে ভূপাতিত করা হয়েছে, এবং এটা তারা স্বীকারও করে নিয়েছিল, এবং এই দুটো ঘটনায় কিন্তু তারা স্বীকার করে নিয়েছে। জেরাল্ড ফোর্ড এবং আব্রাহাম লিঙ্কন নামে যে দুটো জাহাজ, বড় জাহাজ ক্যারিয়ার, যেটা এয়ারক্রাফট ক্যারিয়ার, তার একটাতে নাকি আগুন ধরে গেছে, এবং সে সম্পর্কে আমেরিকার ডিফেন্স মিনিস্ট্রি কিন্তু জানিয়েছে যে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটেছে, এবং তারা এই ঘটনাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। কিন্তু অনেকেই বলছে যে জেরাল্ড ফোর্ড এবং লিঙ্কন এই দুটো বিমানবাহী জাহাজ এই দুটোই ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং তারা সম্ভবত আমেরিকার পথে। কিন্তু এটাও সত্যি যে এই দুটো যুদ্ধ জাহাজ কিন্তু অনেক 1000 থেকে 1500 কিলোমিটার দূরে আছে, অর্থাৎ তারা ভয় পাচ্ছে যে তারা যদি ইরানের উপকূলে আসে তাহলে তাদেরকে আক্রমণ করবে ইরানের মিসাইল থেকে, এবং সেই কারণে তারা দূরে আছে। সুতরাং এই স্ট্র্যাটেজিক ব্যবস্থাটা আমাদের জানা দরকার। ইরান ইতিমধ্যে বাহরাইন এবং কাতারের জনগণকে জানিয়ে দিয়েছে যে তোমরা এই কয়েকটা জায়গা থেকে, বিশেষ করে 2 কি 3টে সিটি থেকে, একটা হচ্ছে পোর্ট সিটি, বন্দর নগর, সেখান থেকে তোমরা উইথড্র করো তোমাদের জনসাধারণকে, আমরা আক্রমণ চালাবো। এবং এখন আমি যে কথাগুলো বলছি এর মধ্যেই কিন্তু এই আক্রমণ চলছে বলে আমার বিশ্বাস। ইউএস এমবেসিতে আক্রমণ হয়েছে, এটা হচ্ছে গ্রিন এরিয়া বলে, গ্রিন জোন, এবং এখানে এটা এত অবরুদ্ধ একটা জায়গা যে কেউ কল্পনা করতে পারেনি যে সেখানে একটা ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে। সুতরাং সেখানে হামলা চালিয়েছে, এবং আমেরিকা বলেছে যে, আমেরিকা সতর্কবাণী জানিয়ে বলেছে যে যারা আছে সেখানে তারা যেন ইতিমধ্যে ইভ্যাকুয়েট করে বা করে স্থান ত্যাগ করে, ওই জায়গাটা ত্যাগ করে নিরাপদ আশ্রয় যায় বা অন্য কোনো দেশে যে আশ্রয় নেয়। সুতরাং ইরাককে যে এইরকম একটা হামলা হতে পারে সেটা প্রায় অকল্পনীয় ব্যাপার। ইরবিল যে জায়গাটা, যেটা কুর্দিস্তানে, সেখানেও কিন্তু এখনো পর্যন্ত
মানে এখনো আক্রমণ চলছে এবং সেখান থেকেও ইতালির যে সেনা উপস্থিতি ছিল সেখানে, ইতালি কিন্তু সেখান থেকে উইথড্র করে নিয়ে গেছে। সুতরাং একটা জটিল পরিস্থিতির ভেতরে আমেরিকা, বিশেষ করে শুধুমাত্র যে ইরানে আছে তাই না, ইরাকে এবং আরো তার পার্শ্ববর্তী এলাকাতেও আমরা এই একই জিনিস লক্ষ্য করছি। এর বিপরীতে আমরা লক্ষ্য করে দেখছি যে ইরানের রাস্তায় এই একদিন কি 2 দিন আগে এই কুডস দিবস উপলক্ষে, অর্থাৎ প্যালেস্টাইনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করে এই দিনটি পালিত হয়। এবং এই দিনটিতে আমরা লক্ষ্য করে দেখলাম যে ইরানের যত নেতা আছে তারা সবাই কিন্তু রাস্তায় নেমে জনগণের সাথে অংশগ্রহণ করছে। এবং পিট হেগসেট কিন্তু এই নেতাদের বলেছিল যে তোমরা ভীত এবং তোমরা র্যাট, মানে ইঁদুরের মতো তোমরা গর্তে থাকো। কিন্তু এটা দিয়ে প্রমাণ করলো যে না, তারা জনগণের সাথে এবং তারা অনেক সাহসী এবং তারা এই আক্রমণের তীব্র প্রতিবাদ জানিয়ে এবং এই আক্রমণ তারা চালিয়ে যাবে, এইভাবে তারা রাস্তায় নেমে জনগণের সাথে সংহতি প্রকাশ করেছে। এতে করে কিন্তু জনগণের মনোবল বৃদ্ধি পেয়েছে এবং সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। সৌদি আরবে এই যে KC-135 বিমান ধ্বংস করার মধ্য দিয়ে কিন্তু প্রমাণ হলো যে সৌদি আরব কিন্তু আগে যেটা বলেছিল সেটা আর মানছে না। সেটা হচ্ছে যে আগে বলেছিল যে আমরা আমাদের আকাশ সীমা এবং আমাদের ঘাঁটি আমেরিকাকে ব্যবহার করতে দিব না, কিন্তু সেই অঙ্গীকার তারা ভঙ্গ করে ঠিকই তারা এখন আমেরিকাকে সাহায্য করছে। সুতরাং এটাও একটা কিন্তু এই গালফ দেশগুলো যে কত ধরনের ভণ্ডামি করতে পারে তারই একটা বড় প্রমাণ। আর একটা দিক হচ্ছে যে ইরানের সাকসেস রেট, এখন ইরান যে সমস্ত ক্ষেপণাস্ত্র ছুটছে ইসরায়েলের দিকে, সেই ক্ষেপণাস্ত্র আগে তার এফেক্টিভনেস বা তার সক্ষমতা ছিল 15 থেকে 20%, এখন সেটা দাঁড়িয়েছে 50 থেকে 60%। অর্থাৎ 100টা ক্ষেপণাস্ত্র তারা যদি ছোড়ে তাহলে তার ভিতরে 50 থেকে 60টা টার্গেটে আঘাত করছে, আর আগে ছিল 10 বা 15টা। সুতরাং এটা থেকে আমরা বুঝতে পারি যে ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থা ছিল, বিশেষ করে সেই থার্ড ব্যবস্থা কিন্তু অনেক ক্ষয়িষ্ণু হয়ে গেছে এবং সেই কারণে কিন্তু দক্ষিণ কোরিয়া থেকে আমেরিকা 6 কি 7টা থার্ড ব্যাটারি সিস্টেম, যেটা ইন্টারসেপ্ট করবে ইরানের মিসাইলগুলো, সেগুলো নিয়ে আসার ব্যবস্থা করছে। মুস্তফা হোমেনি, নবনির্বাচিত ধর্মীয় গুরু ইরানের, তিনি বেশ কয়েকটা কথা বলেছেন এবং বেশ কয়েকদিন আগে হলো, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেটা হচ্ছে যে তার অন্যতম দাবি হচ্ছে যে এই গালফ স্টেট থেকে আমেরিকা তার ঘাঁটি সরিয়ে নেবে এবং আমেরিকার উপস্থিতি এখানে থাকবে না। এটা হচ্ছে তার প্রধান এবং মূল শর্ত। এর অর্থ হচ্ছে যে ইরান এমন একটা প্রতিরক্ষা ব্যবস্থা এই এলাকায় গড়ে তুলতে চায় যেখানে ইরান নিরাপদ অনুভব করবে, ফিল করবে এবং আমেরিকার হুমকি যেন আর এরপর থেকে না থাকে সেটার দিকে তারা লক্ষ্য রাখবে এবং সেটাই তারা বাস্তবায়ন করতে চায়। ক্ষতিপূরণের ব্যাপারে আমরা গতবার আলাপ করেছিলাম, পারমাণবিক অস্ত্রের ব্যাপারে। পারমাণবিক অস্ত্র সংক্রান্ত ইরানের যে সমস্ত দাবি যে আমরা শান্তিপূর্ণ পথে আমরা এই পারমাণবিক অস্ত্র না, পারমাণবিক গবেষণা আমরা চালিয়ে যাব, সেখানে নানা বাধা ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে ইরান ইতিমধ্যে এই যে গত বছরের জুন মাসে যে যুদ্ধ হলো তারপর থেকে ইরান সম্ভবত তার পারমাণবিক অস্ত্র তৈরি না করার যে নীতি হোমেনি নির্ধারণ করেছিল সেইটা কিন্তু তারা পাল্টে দিয়ে আমার মনে হচ্ছে যে তারা অ্যাক্টিভলি এটা এখন এটা বাস্তবায়ন করার চেষ্টা করছে এবং অদূর ভবিষ্যতে যুদ্ধ বন্ধ হওয়ার পরে আমরা যদি শুনি যে ইরান ইতিমধ্যে পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়েছে তাহলে আমি কিন্তু অবাক হব না। জাগ্রাস এবং আলবুর্জ মাউন্টেন এলাকা, পর্বতমালার এলাকায় ওই অত্যন্ত এনরিচড যে ইউরেনিয়াম, 60% এনরিচড ইউরেনিয়াম, সেটা কিন্তু ওখানে কোনো একটা জায়গায় লোকেট আছে, আমি জানি না কোথায়, কিন্তু এটা একটা ভেপোরাইজড মানে বাষ্পায়িত ভাবে আছে এবং এটা ক্যারি করা 430 কিলোগ্রাম ক্যারি করা
বহন করা বা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া এটা কোনো ব্যাপারই না। সুতরাং এটা ইরান এর নিরাপদ অবস্থানে রাখার ব্যাপারে সম্ভবত সব ধরনের ব্যবস্থা নিয়েছে এবং আমার মনে হচ্ছে যে সম্ভবত তারা অস্ত্র তৈরির পথ দিকে যাচ্ছে এবং তারা জানে যে উত্তর কোরিয়াতে এইরকম একটা হুমকি এবং দিয়েছিল আমেরিকা, কিন্তু উত্তর কোরিয়া এই হুমকিকে অবজ্ঞা করে তারা পারমাণবিক অস্ত্র করে সমস্ত কিছু তাদের নিরাপত্তাকে আরো শক্তিশালী করেছে। এই নিয়ে হোমেনির এই যে পারমাণবিক অস্ত্র তৈরি করা যাবে না এটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয়েছিল তার সময় এবং অনেকেই অখুশি ছিল যে কেন এইরকম একটা নিষেধাজ্ঞা ধর্মীয় কারণের দিক থেকেই হোক বা যে কারণেই হোক তিনি দিয়েছিলেন। সুতরাং এটা এখন তার ছেলে সেটা সম্ভবত রক্ষা করবে না এবং ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগিয়ে যাবে। আর দুটো কথা বলে আমি শেষ করি। ইরানের স্ট্র্যাটেজি হচ্ছে আমাদের ওই যে মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী, যাকে আমরা ক্যাসিয়াস ক্লে হিসেবে জানতাম, তার কথা মনে আছে আপনাদের নিশ্চয়ই। ক্যাসিয়াস ক্লে বলতো যে আমার প্রতিপক্ষকে আমাকে আঘাত করার সুযোগ দিব, আমাকে আঘাত করুক, আঘাত করতে করতে এমন একটা জায়গায় পৌঁছাবে আমার প্রতিদ্বন্দ্বী, যখন সে টায়ার্ড হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, তখন আমি একটা ঘুষি দিয়ে, একটা মানে মরণ কামড় দিয়ে আমি তাকে পরাস্ত করব। এবং সেইভাবেই সে কিন্তু তার স্ট্র্যাটেজি করতো। ইরানের ক্ষেত্রে কিন্তু সেই একই স্ট্র্যাটেজি তারা মানে বাস্তবায়ন করছে। ইরান বলছে যে হ্যাঁ আমরা মার খাচ্ছি, আমাদের শহরগুলোকে বোমা মারা হচ্ছে, কিন্তু সেই বোমাটা পড়ছে বেসামরিক জায়গায়, স্কুল কলেজ সহ অন্যান্য জায়গায়, হাসপাতাল, তারপরে ফায়ার ব্রিগেড ইত্যাদি জায়গায়। তাদের টার্গেট নেই, এই কারণে নেই যে ইরান কিন্তু আমি দুটো ইরানকে দেখি, আমি হয়তো এটা নিয়ে একটু আলোচনা করব। একটা ইরান হচ্ছে মাটির নিচে, আর একটা ইরান হচ্ছে মাটির উপরে। মাটির উপরের যে ইরান, সেখানে সামরিক প্রতিস্থাপনা অনেক কম, তাদের সব কিছুই কিন্তু আন্ডারগ্রাউন্ডে। ইভেন এই সমস্ত ক্ষেপণাস্ত্র প্রোডাকশন যে সমস্ত ইউনিট, সেগুলোও কিন্তু মাটির নিচে। সুতরাং আমি ইরানকে কিন্তু দুই ইরানকে হিসেবে দেখি, একটা আন্ডারগ্রাউন্ড ইরান, মাটির নিচের ইরান, আর একটা হচ্ছে মাটির উপরের ইরান। কাস্পিয়ান সাগর নিয়ে একটা কথা বলা আমরা কেউ বলি না। এই কাস্পিয়ান সাগরটা হচ্ছে ইরানের উত্তর অঞ্চলে এবং এর সাথে কিন্তু রাশিয়ার কাস্পিয়ান সাগরের উত্তরটা, আরো উত্তরে যদি আমি যাই, তাহলে কিন্তু রাশিয়ার আস্ত্রাখান বন্দর, নৌবন্দর, এবং ইরানের বেশ কয়েকটা বন্দর আছে এই কাস্পিয়ান সাগরের তীরে, আজেরবাইজানের পাশ ঘেঁষে একটা এই যে বাঁকা মতো তীরে, মানে ধনুকের মতো বাঁকা জায়গাটায়, সেখানে তিনটা আছে। একটা হচ্ছে অঞ্জলি পোর্ট, অঞ্জলি বন্দর বলে তারা, আর একটা হচ্ছে আমিরাবাদ, আর একটা হচ্ছে নৌশার। এই তিনটি পোর্ট এখন লক্ষ্য করা গেছে স্যাটেলাইট ইমেজ থেকে যে অত্যন্ত ব্যস্ত। রাশিয়া ইতিমধ্যে কিন্তু শুরু করেছে ইরানকে মানবিক সাহায্য দেওয়ার জন্য। সে ওষুধ থেকে শুরু করে গম, এমনকি তেলের যে প্রয়োজনীয় ঘাটতি যেটা দেখা দিচ্ছে ইরানে, সেই তেলটাও কিন্তু এখন রাশিয়া কিন্তু এই কাস্পিয়ান সাগর দিয়ে পাস করছে। সুতরাং এই আস্ত্রাখান বন্দর এবং এই তিনটে বন্দর এখন অত্যন্ত অ্যাক্টিভ এবং রাশিয়া কিন্তু এই আজেরবাইজানকে কিন্তু মানে কনভিন্স করতে পেরেছে যে হ্যাঁ তোমার উপর দিয়ে আমার বিমান যাবে এবং এই কাস্পিয়ান সাগর দিয়ে আমার জিনিসপত্র যাবে, তুমি যেন এটা কোনো বাধা দিও না। এবং তারা রাজি হয়েছে এ ব্যাপারে। শেষ যেটা মানে লেটেস্ট যে ডেভেলপমেন্টটা, সেটা হচ্ছে যে কাস্পিয়ান ফোরাম, এই কাস্পিয়ান ফোরাম নামে ওই কাস্পিয়ান অঞ্চলের যে সমস্ত দেশ আছে তাদের একটা মিটিং হওয়ার কথা, এবং সেই মিটিংটা হওয়ার কথা তেহরানে। তেহরান বলছে, ইরান বলছে যে এই মিটিং চলবে, এই মিটিং হবে, কারণ সে আশা করছে যে এর আগে যুদ্ধ বন্ধ হয়ে যাবে। এবং সেই মিটিংয়ে এমনও কথা হচ্ছে যে সেখানে ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, সেখানে যাবেন এবং সেখানে বর্তমানের যে ধর্মীয় গুরু যিনি ইরানের মুস্তাফা হোমেইনি, তার সাথে সে দেখা করবে সেখানে। সুতরাং এই রকমের একটা সর্বশেষ যে সমস্ত ঘটনাগুলো ঘটছে
তারই একটা বিবরণ এইভাবে আমি দিতে পারি। এই যে ১৬ দিন ধরে যুদ্ধ চলছে, নানা ধরনের ঘটনা এখানে প্রথমে শুধু ভাবা গিয়েছিল যে ইরান শুধুমাত্র ইরানকে আক্রমণ করবে আমেরিকা এবং ইসরায়েল, এবং ইরানও পাল্টা হয়তো তাদেরই আক্রমণ করবে। কিন্তু দেখা গেল যে ইরান যুদ্ধের ক্ষেত্রটাকে আরও বিস্তৃত করে ফেললো। তো এই যে বিস্তারের মধ্যে এই যে ১৬ দিনের যুদ্ধে, এই যুদ্ধের সময়কার মানে কোনো কিছু কি আপনার এরকম মনে হয়েছে যে এগুলো মানে সত্যি বিস্ময়কর, যেগুলো মানে আগে ঘটেনি, বা এগুলো ঘটার ইয়েটা মানে ঘটাটা আমরা কেউ প্রত্যাশাও করিনি, তেমন কিছু কি আপনার দৃষ্টিতে পড়েছে কিনা? হ্যাঁ, বেশ কয়েকটা আমার চোখে পড়ে। সেটা হচ্ছে যে মানে আ আমেরিকা কিন্তু এবং আমেরিকার সাথে পশ্চিমা বিশ্ব কিন্তু আশা করেনি বেশ কয়েকটা দিক। এবং তারা মনে করেছিল তাদের মূল আ ধারণাই ছিল বা বদ্ধমূল ধারণা ছিল যে এই যুদ্ধ ৩ থেকে ৪ দিনের বেশি টিকবে না। কিন্তু সেটা ভুল প্রমাণিত হয়েছে। কিন্তু বিস্ময়কর দিক হচ্ছে প্রথমত আমি বলব হিজবুল্লাহর পুনরুত্থান। এই যে হিজবুল্লাহ বাহিনী যারা ইরানের প্রক্সি হিসেবে কাজ করে এটা বলতে পারি। সেই হিজবুল্লাহ বাহিনী কিন্তু সাংঘাতিকভাবে আক্রমণ করছে বিশেষ করে হাইফা বন্দরকে, এবং এটা আমেরিকাও আশা করেনি এবং ইসরায়েলও আশা করেনি। আমেরিকা এবং ইসরায়েল ধরে নিয়েছিল যে হিজবুল্লাহ শেষ। তাদের নেতা নাসরুল্লাহকে যখন হত্যা করা হয় এবং তার সাথে ওই যে মানে মোবাইল ফোন দিয়ে প্রায় ১০০ কি ১৫০ জন উচ্চপদস্থ হিজবুল্লাহ নেতাদেরকে যখন মেরে ফেলে ইসরায়েল, তখনই তারা ঘোষণা করে যে হিজবুল্লাহ শেষ, হিজবুল্লাহর আর কোনো প্রভাব এই দক্ষিণ লেবাননে নেই। সুতরাং এইরকম একটা ধারণা তারা দিয়েছিল এবং তারা ওই পাশটা ওই দক্ষিণ লেবাননকে সম্পূর্ণ ভুলে যেয়ে তারা তাদের মূল নজর বা তাদের ফোকাসটা নিয়ে এসেছিল অন্যদিকে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এটা একটা বড় সারপ্রাইজ আমার জন্য, হিজবুল্লাহর উত্থান। আমিও কিন্তু ভাবিনি যে এইরকম ভাবে হিজবুল্লাহর একটা উত্থান হবে। ইরান যে গালফ স্টেটগুলোকে আক্রমণ করবে, আমেরিকার ঘাঁটিগুলোকে, এটা আমেরিকা আশা করেনি। এবং এটা আমেরিকা আশা করেনি যে তার ইরানের বিরুদ্ধে আক্রমণের ৪৫ মিনিটের ভেতরে এই কুয়েত থেকে শুরু করে তারপরে সংযুক্ত আরব এমিরাত, সৌদি আরব, তারপরে কাতার, বিশেষ করে কাতারের যে আল উদেদ যে ঘাঁটি আছে আমেরিকার, এইখানে যা ইরান আক্রমণ করতে পারে এবং এটা যে একটা পরিকল্পনার ভিতরে থাকতে পারে সেটা আমেরিকা আশা করেনি। এবং এর কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে আমেরিকার যে নেটওয়ার্কটা ছিল সেটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সামরিক নেটওয়ার্ক বলি, অর্থনৈতিক নেটওয়ার্ক বলি, যেটাই বলি না কেন, সেটা কমপ্লিটলি ধ্বংস হয়ে গেছে। এবং এই নেটওয়ার্কটা কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই কারণে যে এই নেটওয়ার্কটা কিন্তু শুধু পেট্রো ডলারের নেটওয়ার্ক না। যেটা বলতে আমি বুঝি যে এখানে যে সমস্ত সম্পদ তৈরি হতো, এই দেশগুলো তেল রপ্তানি করে যে প্রচুর পরিমাণে পেট্রো ডলার পেত, সেই পেট্রো ডলারটা কিন্তু মূলত যেত আমেরিকায়। সেখানে যে ইনভেস্ট হতো সেটা সেটা বন্ড মার্কেটেই হোক, সেটা সভারেন ইকুইটিতেই হোক, যেটা হোক না কেন সেইখানে যেত। সুতরাং আমেরিকাও সাংঘাতিকভাবে উপকৃত হতো এবং আমেরিকার ইকোনমিটাই কিন্তু অনেকাংশে নির্ভর করত এই পেট্রো ডলারের উপরে। এবং এই পেট্রো ডলার এই একটা অর্থনৈতিক দিক থেকে এখানে আক্রমণ চালিয়ে একটা সাংঘাতিক ক্ষতি করেছে। আর দ্বিতীয় হচ্ছে যে এই প্রত্যেকটা দেশ, এই ৭টা কি ৮টা দেশ, এদের ভেতরে একটা ইন্টিগ্রেটেড একটা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল। তার মানে কুয়েতে যদি একটা কিছু ঘটে বা কুয়েতে যদি সামরিক একটা অভিযান করতে হয়, তাহলে বাকি প্রত্যেকটা দেশ জানতে পারত যে কি হচ্ছে না হচ্ছে। সেটা তাদের ওই ইন্টিগ্রেটেড ডিফেন্স সিস্টেমে, যেটা ইলেকট্রনিক এবং যেটা এআই দ্বারা পরিচালিত, সেটা ইরান কিন্তু ধ্বংস করে দিয়েছে। এটা একটা সাংঘাতিক মারাত্মক একটা ক্ষতি আমেরিকার জন্য, এবং এটা আমেরিকা আশা করেনি, এবং এটাও আমি মনে করি একটা বিস্ময়কর ব্যাপার। তৃতীয় বিস্ময়কর ব্যাপার হচ্ছে যে একটা ক্ষুদ্র $10,000 ক্ষুদ্র একটা ড্রোন যে আমেরিকার এই আল উদেইদ বন্দর ঘাঁটিতে, যেটা কাতারে আছে, সেই ঘাঁটির $1 বিলিয়ন একটা রাডার সিস্টেমকে ধ্বংস করে দিতে পারে, এটা অকল্পনীয়।
এবং এটা মানে এবং অন্য ঘাঁটি অন্য জায়গায়ও কিন্তু রাডার সিস্টেমগুলোকে ধ্বংস করে দিয়েছে। তাহলে প্রতিরক্ষা বলতে কি বোঝায়? তাহলে এই দেশগুলো এখন ভাবতে শুরু করেছে, তাদের ক্ষমতাসীন অংশটা না, রুলিং ক্লাস না হয়তো, কিন্তু মানুষ ভাবতে শুরু করেছে যে তাহলে আমেরিকার সাথে আমাদের থাকার কি প্রয়োজন আছে? আমেরিকা যদি আমাদেরকে রক্ষা না করতে পারে এবং আমেরিকার প্রায়োরিটি যদিও অগ্রাধিকার যদি হয় ইসরায়েলকে রক্ষা করা, তাহলে আমেরিকাকে এখানে রেখে কোনো লাভ আছে? লাভ নেই। সুতরাং এই চিন্তাটা কিন্তু ধীরে ধীরে মানুষের ভেতরে মানে জমা হতে শুরু করেছে এবং মানুষ এইভাবে চিন্তা করার চেষ্টা করছে। ইরানের সরকারের প্রতি, এই বিদ্যমান সরকারের প্রতি ইরানের জনগণের সমর্থন, এটা কেউ আশা করেনি। এটা একটা বিস্ময়কর ব্যাপার। এবং আমরা প্রচার মাধ্যমে, বিশেষ করে পশ্চিমা প্রচার মাধ্যমে আমরা শুনে এসেছি যে হ্যাঁ, ইরানে আমেরিকান সোলজাররা গেলে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিবে এবং সেরকম একটা গণ অভ্যুত্থান হবে এবং এই সরকারকে তারা সরিয়ে একটা নতুন ডেমোক্রেটিক গণতান্ত্রিক, তাদের ভাষায় গণতান্ত্রিক সরকার সেখানে প্রতিষ্ঠা করবে। কিন্তু সেটা আমরা লক্ষ্য করে দেখলাম যে ভুল। সেখানে সাধারণ জনগণ এখন আরো এত বেশি ঐক্যবদ্ধ এই নেতৃত্বের পেছনে যে সেটা কল্পনাও করা যায়নি। এবং সেই কল্পনাটা, সেই ধরনের একটা বুঝ নিয়েই কিন্তু আমেরিকা এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এবং যেহেতু এটা কাজ করেনি, সেই কারণেই কিন্তু তারা একটা হতভম্ব একটা পরিস্থিতিতে পড়ে এবং তাদের যে স্ট্র্যাটেজি তাদের ছিল না, তাদের যে ট্যাকটিক্স, এটা প্রতিনিয়ত তাদেরকে পরিবর্তন করতে হচ্ছে। আজকে বলছে যে আমরা এটা করব, আজকে দ্বিতীয় বলছে আমরা রেজিম চেঞ্জ করব, তৃতীয় দিন বলছে আমরা এটা ওটা করব, ইত্যাদি ইত্যাদি। এইভাবে তারা তাদের এটা একটা অবাক করা ব্যাপার যে ইরানের জনসাধারণ তাদের সরকারের পেছনে, এবং তারা জাতিগতভাবে, জাতির যে ফিলিং, জাতির যে গর্ববোধ এবং একটা প্রাচীন সাম্রাজ্যের যে গর্ববোধ যেটা ইরান সবসময় পোষণ করে এসছে, সেই গর্ববোধের একটা উত্থান। এবং সেই কারণে আমি বলবো যে এই যুদ্ধ দিয়ে ইরানে আর দ্বিতীয় আর একটা বিপ্লব শুরু হলো এবং সেই বিপ্লব চলবে আরো অনেক দিন ধরে এবং ইরান সম্পূর্ণ একটা নতুন পরিবেশে বড় হবে। আর একটা সারপ্রাইজ হলো আমেরিকা কেন আক্রমণ করতে গেল। কারণ আমেরিকাকে বা বিশেষ করে ট্রাম্পকে বলা হয়েছিল যে আমেরিকাকে আক্রমণ করো না। তার আগের যে জয়েন্ট চিফ অফ স্টাফ ছিলেন, তার নাম হচ্ছে ফ্রেড ক্যাচার। সে ফ্রেড ক্যাচার বলেছিল যে দেখো, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার। তো এটা বলার পরে ডোনাল্ড ট্রাম্প তাকে বরখাস্ত করে এমন একজনকে নিয়ে আসে যার নাম হচ্ছে জেনারেল কেইন। তাকে নিয়ে আসলো কেন? রিটায়ারমেন্ট থেকে তাকে নিয়ে এসছে এই কারণে যে সে ডোনাল্ড ট্রাম্পের ওই যে মেগা হ্যাট, যেটা মেক আমেরিকা গ্রেট এগেন, সেই লাল টুপিটা পরে সে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়েছিল এবং সেই জন্য ট্রাম্পের প্রতি যে আনুগত্য, সেটা দেখে ডোনাল্ড ট্রাম্প তাকে চিফ অফ স্টাফ করে। সুতরাং এটা একটা অদ্ভুত ব্যাপার। এই যুদ্ধের কোনো অবজেক্টিভ যে তাদের নেই এবং তারা এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে কোনো অবজেক্টিভ ছাড়া, কোনো গ্র্যান্ড স্ট্র্যাটেজি ছাড়া, এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়াটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার বলে আমি মনে করি। সুতরাং আর একটা হচ্ছে যে হিউব্রিস বা যেটা আত্মবিশ্বাস বলে আমরা জানি, আমেরিকার যে আত্মবিশ্বাসটা গড়ে উঠেছিল এবং এই আত্মবিশ্বাসটা গড়ে উঠেছিল বিভিন্ন কারণে। তার একটা কারণ হচ্ছে যে আমেরিকা 1991 সাল থেকে সোভিয়েতের পতনের পর থেকে তারা ভেবেছিল যে তারা একমাত্র পরাশক্তি এবং তারা যা ইচ্ছা তাই করতে পারে, এবং যা ইচ্ছা তাই তারা করেছে। তারা বসনিয়াতে আক্রমণ করেছে, তারা আফগানিস্তানে আক্রমণ করেছে, ইরাকে আক্রমণ করেছে, সিরিয়াতে আক্রমণ করেছে, তারা লিবিয়াকে ধ্বংস করে দিয়েছে এবং তারা রাশিয়াকেও তারা কিন্তু নিয়ন্ত্রণ করা শুরু করেছিল, বিশেষ করে ইয়েলসিনের সময়কালে 1991 থেকে 2000 সাল পর্যন্ত। সুতরাং এইভাবে তাদের ভেতরে একটা এই আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয়ী ভাব এমন ভাবে দানা বেঁধে হচ্ছে যে তাদেরকে পরাজিত কেউ করতে পারবে না। এটা যে একটা ফাঁপা বেলুন, এটা যে ফেটে গেল, ইরান যে এটাকে ফাটিয়ে দিল এবং ইরানই প্রমাণ করলো যে হ্যাঁ, আমরাই একমাত্র শক্তি, যে শক্তি প্রমাণ করে দিল
যে আমেরিকা যত লম্ফঝম্প করুক না কেন, তার বাহুবল, সামরিক বল এবং যাই আছে অর্থনৈতিক বল, সবকিছুই কিন্তু ফাঁপা বলবো না, কিন্তু সেটাকে আক্রমণ করা সম্ভব এবং তাকে চ্যালেঞ্জ করা সম্ভব। সেই চ্যালেঞ্জ করেই কিন্তু আজকে ইরান প্রমাণ করে দিয়েছে যে হ্যাঁ, ইরান হচ্ছে একটা বড় শক্তি এবং সেই শক্তিকে আমেরিকা যদি অবজ্ঞা করে বা আন্ডারমাইন করার চেষ্টা করে, তাহলে তারা ভুল করছে। এখন যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে যে এখন একটা এক্সিস তৈরি হতে যাচ্ছে তিনটা দেশকে নিয়ে। একটা হচ্ছে ইরান, দ্বিতীয় হচ্ছে রাশিয়া এবং তৃতীয় হচ্ছে চীন। এটাই হবে সবচেয়ে শক্তিশালী একটা আঁতাত এবং এর চারিপাশে ঘিরে গড়ে উঠবে অন্যান্য দেশের সংযোগ এবং আঁতাতের আরো বৃহত্তর একটা রূপ। এটাই আমি লক্ষ্য করে দেখছি এবং এইটা যে ঘটতে যাচ্ছে এটাও একটা বিস্ময়কর একটা ব্যাপার যে এই পশ্চিম এই মধ্যপ্রাচ্য এবং ইউরেশিয়া, এই নিয়ে যে একটা বড় ইউরেশিয়ার যে একটা কন্টিনেন্ট, এখানে রাশিয়া, চীন এবং ইরানের যে আধিপত্য প্রতিষ্ঠা হবে, সেটাও একটা বিস্ময়কর ব্যাপার, বিশেষ করে আমেরিকার জন্য। সুতরাং এই বিস্ময়কর ব্যাপারগুলো আমার মনে হচ্ছে এই যুদ্ধের এই কয়েকদিন 18 বা 17 বা 18 দিন যে যুদ্ধটা আমি লক্ষ্য করে দেখলাম, এটাই হচ্ছে তার বিস্ময়কর দিকগুলো। আপনি এখনই বলছিলেন যে এই চীন, ইরান এবং রাশিয়া তিনটে মিলে একটা নতুন অ্যাক্সিস তৈরি হবে। এই অ্যাক্সিস তাদের নতুন যে বিশ্ব ব্যবস্থার মধ্যে এই অ্যাক্সিস কি ধরনের প্রভাব রাখবে, বা এই যুদ্ধের মাধ্যমে বিশ্ব ব্যবস্থা কি তাহলে নতুন কোনো দিকে ধাবিত হতে যাচ্ছে, নাকি সে পুরানো ব্যবস্থাতেই যে জাতিসংঘ এই 5টা পার্মানেন্ট মেম্বার যাদের ভেটো প্রয়োগ করার ক্ষমতা আছে এটাই থেকে যাবে, নাকি নতুন কোনো কিছু বিশ্ববাসী পেতে চলেছে? আমার মনে হয় যে বিশ্ব সম্পূর্ণভাবে নতুন একটা আঙ্গিকে আত্মপ্রকাশ করবে এবং আপনি লক্ষ্য করে দেখেন যে ইতিমধ্যে কিন্তু কেবল রাশিয়া, ইরান বা চীন এই অ্যালায়েন্সটাই ডেভেলপ করেনি, এর সাথে আরেকটা নতুন পারমিউটেশন এবং কম্বিনেশন চলছে। সেটা হচ্ছে যে এই গত 3 দিন আগে ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা একটা সামরিক চুক্তি করেছে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে ব্রাজিল অনুভব করছে যে আমেরিকার যে প্রতিপত্তি যেটা ল্যাটিন আমেরিকাতে আছে, সেটাকে আটকিয়ে দেওয়ার জন্যে একটা শক্তি হতে পারে দক্ষিণ আফ্রিকা। এবং দক্ষিণ আফ্রিকা কিন্তু এই অ্যাপেটাইডের আমলে যখন ব্রিটিশ শাসন ছিল সেখানে কিন্তু একটা বিশাল একটা সামরিক প্রতিষ্ঠান তারা গড়ে তোলে এবং সেটাও কিন্তু ইসরায়েলের সাহায্যে। সুতরাং এই অ্যালায়েন্সটা একটা ঘটতে যাচ্ছে। আর একটা অ্যালায়েন্স করতে যাচ্ছে জাপান এবং ব্রাজিলের সাথে, আমেরিকার সাথে না। সুতরাং আমেরিকাকে পাশ কাটিয়ে কেন জাপান এখন ব্রাজিলের সাথে যাচ্ছে, সেটাও একটা ভাবার ব্যাপার। এই কারণে যে ব্রাজিলে কিন্তু অনেক জাপানি নাগরিক থাকে সেখানে এবং জাপান এখন অনুভব করছে এবং ঠিক একই অর্থে দক্ষিণ কোরিয়াও কিন্তু অনুভব করছে এবং তাইওয়ানও অনুভব করছে যে আমেরিকার উপরে নির্ভর করা আজকে সম্পূর্ণভাবে নির্ভর করা সম্ভব না। সুতরাং একটা অল্টারনেটিভ, একটা বিকল্প একটা প্রতিরক্ষা ব্যবস্থার দিকে আমাদের যাওয়া উচিত। সে প্রতিরক্ষা ব্যবস্থা সামরিক হতে পারে, সেটা হতে পারে অর্থনৈতিক, সেটা হতে কালচারাল, বাট কিন্তু এই যে অ্যালাইনমেন্ট যেটা চলছে পৃথিবীব্যাপী, এটা কিন্তু একটা লক্ষণীয় দিক। শুধুমাত্র যে চীন, ইরান এবং রাশিয়ার ভেতরে চলছে তাই না, আরো অন্যান্য দেশের ভেতরে চলছে। এমনও গুঞ্জন চলছে যে ওই জিসিসি দেশগুলো, গালফ কান্ট্রিজ গুলো, তারাও এখন ভাবা শুরু করেছে যে আমেরিকার উপরে সম্পূর্ণ নির্ভর করা সেটা কতটুকু তাদের স্বার্থের দিক থেকে উপকারী হবে, সেটা নিয়েও তারা চিন্তা করছে। সুতরাং এই একটা অ্যালাইনমেন্ট চলছে। আর একটা জিনিস দেখার ব্যাপার, সেটা হচ্ছে যে কূটনীতি বলতে যেটা বোঝাতো আগে, যে কূটনীতির মাধ্যমে একটা সমস্যার সমাধান করা, সংকটের সমাধান করা, সেটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং সেটা সম্পূর্ণ ধ্বংস হওয়ার কারণই হচ্ছে আমেরিকার স্টিভ উইটকফ এবং এই জারেড কুশনার, এরা এই 2 রিয়েল এস্টেট এজেন্টকে দিয়ে একটা কূটনীতি চালানো এবং কূটনীতির মূল উদ্দেশ্য যেখানে হচ্ছে ধোঁকা দেওয়া এবং ধোঁকার মাধ্যমে
বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করা, সেটা এখন সবাই বুঝে গেছে। সেটা রাশিয়া বুঝে গেছে, সেটা ইরান বুঝে গেছে, সেটা আমার মনে হয় যে উত্তর কোরিয়াও বুঝেছিল, এবং আরো অন্যান্য দেশগুলো এখন বুঝে ফেলেছে যে আসলে এই কূটনীতি দিয়ে কিছু হবে না, সবকিছু নির্ধারিত হবে যুদ্ধক্ষেত্রে। এবং সেটা আমরা ইউক্রেনেই দেখছি। রাশিয়া এখন আর ওই কূটনীতির দিকে যাবে না, হয়তো ভাষা যেতে পারে, কিন্তু মূল উদ্দেশ্যই হবে তার যে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে পরাস্ত করা। এটা পরবর্তী যেটা, যদি ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির দিকে যায়, এবং সেটা আরেকটা এই বিশ্ব ব্যবস্থায় কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন আনবে। তার ফলে এমনও হতে পারে যে সৌদি আরবও এই পথে যেতে পারে, বা আরো অন্যান্য দেশ যেতে পারে। কিন্তু এর ফলে যেটা হবে সেটা হচ্ছে ইসরায়েলের যে একচেটিয়া পারমাণবিক অস্ত্রের উপরে আধিপত্য ছিল, এবং অনেকেই হিসাব মতে বলে যে ইসরায়েলের প্রায় এখন 200 মতো পারমাণবিক বোমা আছে, সেই আধিপত্যটা শেষ হয়ে যাবে ইসরায়েলের। এবং তার কারণে ওই অঞ্চলে একটা ভারসাম্যতা তৈরি হবে, এবং যে ভারসাম্যতার কারণে তখন প্রয়োজন হবে না আমেরিকার সাহায্য গ্রহণ করা, এবং আমেরিকার ঘাঁটিগুলো ওইখানে পুনরায় প্রতিস্থাপন করে সেখানে আমেরিকাকে টেনে আনা, আমার মনে হয় অনেক এই গালফ স্টেটগুলো তারা দেখবে না। ট্রাম্পের ভাগ্যে বড় ধরনের পরিবর্তন হতে যাচ্ছে। ট্রাম্প ইমপিচড হতে পারে কিনা, তাকে অপসারণ করার সমূহ সম্ভাবনা আছে। এমনকি এই অন্তর্বর্তীকালীন নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে না সম্ভবত, তার আগেই হয়তো তাকে ইমপিচ করার জন্য ডেমোক্র্যাটসরা সিনেট বা ইয়েতে যে সমস্ত প্রতিষ্ঠান আছে আমেরিকায়, শাসন প্রতিষ্ঠান, সেগুলোতে তারা এই প্রক্রিয়াটা শুরু করবে। অ্যান্টি ইসরায়েল ফিলিং সাংঘাতিকভাবে এখন আমেরিকায়। যে ওয়াদা করে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছিল এবং নির্বাচনে জয়ী হয়েছিলেন, সেটা এখন মানুষ ভাবছে যে আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। এবং এখন জনমত জরিপে দেখা যাচ্ছে যে প্যালেস্টাইনের পক্ষে অনেক বেশি সাপোর্ট আমেরিকার জনগণের পক্ষ থেকে, কম্পেয়ার টু তুলনা করে ইসরায়েলকে এখন অনেকেই শত্রু হিসেবে দেখা শুরু করেছে। এবং এই শত্রু হিসেবে শুরু করার একটা বড় কারণই হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তাদেরকে ধোঁকা দিয়ে আমেরিকাকে সেখানে নিয়ে গেছে। আমেরিকাকে টেনে নিয়ে গেছে, এটা যে প্রমাণিত সত্য সেটা কিন্তু মার্কো রুবিও, আমেরিকার পররাষ্ট্র বিভাগের যিনি সেক্রেটারি, তিনিই কিন্তু বলেছেন যে ইসরায়েল, আমরা জানতাম যে ইসরায়েল আগে ইরানকে আক্রমণ করবে, সেই কারণে আমরা অনেকটা বাধ্য হয়ে বা স্ট্র্যাটেজিক কারণে আমরাও সেখানে জয়েন করেছি। তো এই যদি হয়ে থাকে, তার মানে কি? তার মানে হচ্ছে সবকিছু যে সমস্ত এক্সিকিউটিভ ডিসিশন মেকিং, সেই এক্সিকিউটিভ ডিসিশন মেকিংটা করছে ইসরায়েল, এবং ইসরায়েল আমেরিকার সামরিক এবং অর্থনৈতিক যে শক্তি আছে, সেই শক্তিটাকে ব্যবহার করছে ওই এক্সিকিউটিভ ডিসিশনটা বাস্তবায়ন করার জন্য। অর্থাৎ আমেরিকাকে ওই কুকুরের গলায় যেভাবে দড়ি দিয়ে টেনে নিয়ে যায়, ঠিক সেইভাবেই ইসরায়েল এইভাবে তাকে ব্যবহার করছে। সুতরাং এখানে একটা বড় মাত্রার একটা পরিবর্তন আসতে পারে। ডোনাল্ড ট্রাম্প যেটা চেয়েছিল, এবং ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে যেটা করতে চেয়েছিল, সেটা হচ্ছে দুটো। একটা হচ্ছে গ্রেটার ইসরায়েলের পরিকল্পনাটাকে বাস্তবায়ন করা। সেখানে সৌদি আরবের একাংশ, তারপরে সিরিয়ার একাংশ, লেবাননের সবটুকু নিয়ে এই যে একটা লেভান্ট এরিয়া আছে, এটার উপরে ইসরায়েলের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। এটা হচ্ছে ভৌগোলিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা এবং সেখানে তার নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠা করা। এটা হচ্ছে তার গ্রেটার ইসরায়েলের প্রজেক্ট, এবং ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে ইসরায়েল এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছে এবং করবে হয়তো ভবিষ্যতেও। কিন্তু সেটা কতটুকু সফল হবে সেটা এখন ভবিষ্যতের ব্যাপার, এই কারণে যে ইরান যে আঘাতটা দিয়েছে, সেই আঘাতটা কিন্তু এখন সবাই উপলব্ধি করছে এবং সবাই অনুভব করছে যে না, এত সহজে ইসরায়েল এটা পার পাবে না। আর একটা যেটা ইসরায়েলের উদ্দেশ্য, সেটা হচ্ছে প্যাক্স
জুডেইকা, অর্থাৎ ইহুদি তত্ত্বকে বা ইহুদিবাদকে বা জিওনবাদকে সারা বিশ্বের মানে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এই আইডিওলজিটা কিভাবে সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করবে। এবং তার জন্য যতটুকু না আদর্শ বা এই জিওনবাদী আইডিওলজি, তার থেকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ইলেকট্রনিক এবং এআই এবং আইটির মাধ্যমে আমেরিকাকে যেভাবে সম্পূর্ণভাবে ইসরায়েল কবজা করে ফেলেছে, তার প্রতিরক্ষা বিভাগ, তার গোয়েন্দা বিভাগ, তার আরো অন্যান্য বিভাগ, এমনকি আপনি লক্ষ্য করে দেখেন এই যে আইস, ইমিগ্রেশন কন্ট্রোল অথরিটি, এই যে আইসের যে সমস্ত পুলিশ বাহিনী এবং তাদের যে সমস্ত ইলেকট্রনিক যে সমস্ত যন্ত্রপাতি তারা ব্যবহার করছে কমিউনিকেশনের জন্য, সেটা কিন্তু সবই আসছে কিন্তু ইসরায়েলের মাধ্যমে। ট্রেনিংটাও দেওয়া হয়েছে ইসরায়েলের মাধ্যমে এদেরকে, এবং এরা কত নৃশংসভাবে এদের এই অভিবাসক বা ভাষণের যারা আমেরিকায় আছে তাদের বিরুদ্ধে তারা মানে হুমকি দিচ্ছে এবং তাদের পরাস্ত করার চেষ্টা করছে। এই প্যালান্টির বা আরো অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে যারা এই ইলেকট্রনিক দিকটা এবং গোয়েন্দা দিকটাকে নিয়ন্ত্রণ করছে, এটা সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে, বিশেষ করে পশ্চিমা বিশ্বে এবং ছড়িয়ে দিয়ে সেই তাকে নিয়ন্ত্রণ করা ইলেকট্রনিকের মাধ্যমে এবং এআই এর মাধ্যমে পশ্চিমা বিশ্বকে নিয়ন্ত্রণ করা এবং মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করা, এবং এই মধ্যপ্রাচ্যকে এই এআই এর মাধ্যমে নিয়ন্ত্রণ করার সূচনা শুরু হয়েছিল কিন্তু দুবাই বেস থেকে। এবং দুবাইয়ে যে গ্যারেট কুশনার এবং আরো অন্যান্যরা যার যে সমস্ত প্রতিষ্ঠান সেখানে গড়ে তুলেছে, সেটা একটা বিশাল একটা নেটওয়ার্ক, এবং সেই বিশাল নেটওয়ার্কটা ধীরে ধীরে এই গ্রেটার ইসরায়েলের সাথে তাকে সম্পৃক্ত করে একটা ইলেকট্রনিক যে একটা বুদ্ধ তৈরি করা, একটা প্রতিরক্ষা বুদ্ধ তৈরি করে ইসরায়েলের উপরে নির্ভরশীল হয়ে যাওয়া। কারণ ইসরায়েল কিন্তু অত্যন্ত সক্ষম এই দিকটা, এই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা, তাদের ইলেকট্রনিক যে সমস্ত ক্যাপাসিটি আছে, সক্ষমতা আছে, সেটা সাংঘাতিক। সুতরাং এটাকে দিয়ে সমস্ত মধ্যপ্রাচ্যকে এবং সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করে। এমনকি আমাদের ভারতের মোদী সরকারও কিন্তু এই প্রতিরক্ষা দিকটা, ইলেকট্রনিক প্রতিরক্ষার যে ব্যবস্থাটা, সেটা তারা ব্যবহার করছে ভারতে। এবং এইভাবে একটু একটু করে ইসরায়েল যদি তাদের এই তৈরি এআই থেকে শুরু করে যে ইলেকট্রনিক ব্যবস্থাগুলো, এটা যদি তারা এই সমস্ত প্রত্যেকটা দেশে পাচার করতে পারে, তাহলে তাদের যে নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠা হবে সারা বিশ্বের উপরে, সেটা দিয়ে তারা প্রমাণ করবে যে ইসরায়েলই হচ্ছে সারা বিশ্বের শান্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে, এবং ইসরায়েলের বিরুদ্ধে গেলে তাকে ধ্বংস করে দেওয়া হবে। সুতরাং এটা কিন্তু আমরা খুব একটা জানি না, এই যে গ্রেটার ইসরায়েলের কনসেপ্ট এবং এই প্যাক্স জুডেইকা, যেটা এটা একটা মারাত্মক দুটো দিক। এবং এটা যে বাস্তবায়ন করার চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প, সেটা আপনি লক্ষ্য করে দেখেন। সে জাতিসংঘকে সম্পূর্ণভাবে নাকচ করে দিচ্ছে, ঠিক যেভাবে নাজি জার্মানি নাকচ করে দিয়েছিল লিগ অফ নেশনসকে 1918-19 থেকে শুরু করে 1945 সালের ভেতরে যে লিগ অফ নেশন ছিল সেটাকে ধ্বংস করে দেয় নাজি জার্মানি। ঠিক একইভাবে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু যত মাল্টি ন্যাশনাল যে সমস্ত ইনস্টিটিউশন ছিল এবং ইউনাইটেড নেশনসকেও সে অবজ্ঞা করছে, কোনো ডিসিশন নিচ্ছে না, সেটা এই কারণেই যে সে চায় সমস্ত বিশ্ব ব্যবস্থাকে কেবলমাত্র এই এক একটা হাব তৈরি করা, ইসরায়েলের পক্ষ হয়ে এই যে ইলেকট্রনিক হাব তৈরি করে এক একটা সিটিকে নিয়ন্ত্রণ করা, এবং এই সিটিগুলোই নিয়ন্ত্রণ করবে একটা দেশকে। একটা দেশের সরকার নিয়ন্ত্রণ করবে না, সরকারকে নিয়ন্ত্রণ করবে এই সমস্ত বড় বড় মাল্টি ন্যাশনাল কর্পোরেশন, যেমন মাইক্রোসফট, যেমন গুগল, যেমন ফেসবুক, যেমন এই সমস্ত যেগুলো আছে ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে যেগুলো, এগুলোই নিয়ন্ত্রণ করবে, সরকার নিয়ন্ত্রণ করবে না। কোনো একটা সার্বভৌম সরকার বা সার্বভৌম প্রতিষ্ঠান এর নিয়ন্ত্রণে থাকবে না। সুতরাং এটা সম্পূর্ণভাবে কর্পোরেট শক্তি, কর্পোরেট কোম্পানিগুলো দ্বারা সারা বিশ্ব নিয়ন্ত্রিত হবে, সারা দেশ প্রতিটা দেশ নিয়ন্ত্রণ হবে। এই রকমের একটা সাংঘাতিক একটা প্রকল্প বাস্তবায়ন
ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে তার হাত দিয়ে করার পরিকল্পনা করেছে। এবং আমার মনে হয় যে ইরান যদি আজকে যুদ্ধে জয়ী হয়, এবং আমি 100% নিশ্চিত যে ইরান এই যুদ্ধে জয়ী হবে, এই পরিকল্পনাটাও কিন্তু আমরা লক্ষ্য করে দেখব যে এটাও কিন্তু বাস্তবায়ন করা ইসরায়েলের পক্ষে খুবই অসম্ভব হয়ে দাঁড়াবে। সুতরাং এই দিকগুলো মানে আমার মনে হয় যে এই প্রভাবগুলো কিন্তু অত্যন্ত শক্তিশালী প্রভাব হিসেবে বা ধারা হিসেবে আমরা আগামী বিশ্বে ধারা হিসেবে আমরা লক্ষ্য করে দেখব। এবং এখানে অনেক ইতিবাচক দিক আছে, অনেক নেতিবাচক দিক আছে, কিন্তু তারপরেও বিশ্ব যে সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ অধ্যাপক খান। প্রিয় দর্শক, চর্চা ডিকোডে এখন এ পর্যন্তই। দেখা হবে পরের পর্বে।